বন্ধুরা, মিডিয়াকে বলা হয় গণতন্ত্রের ফোর্থ পিলার। তবে মিডিয়ার কাজ শুধুমাত্র যে সরকারে আছে তার ক্রিটিসাইজ করা সেটা যেমন নয়, তার প্রশংসা করা, তার ভালো কাজটাকে অ্যাপ্রিসিয়েট করা, কিন্তু পাশাপাশি তার মেইন কাজটাই কিন্তু সরকারকে প্রশ্ন করা, জনগণের প্রশ্নটা জনগণের মুখ হয়ে সরকারের কাছে সেই প্রশ্নটাকে তুলে ধরা। এতদিন ধরে আমরা এবিপি আনন্দের সুমন দেখে ঠিক সেই ভূমিকায় আমরা দেখেছি খুব কম। সরকারের প্রশংসা, সরকারের ভালো কাজটাকে অ্যাপ্রিসিয়েট করা, সেটা নিঃসন্দেহে সুমন দে করেছেন। কিন্তু পাশাপাশি একজন সাংবাদিক হিসাবে সরকারকে যে প্রশ্নও করা যায় এবং সেটা তার দায়িত্বের মধ্যে পড়ে, এটা আমরা খুব কম দেখেছি। কিন্তু আজকের এই ডিবেট শোতে, যেখানে ঘন্টাখানেক সঙ্গে সুমন বলে একটা শো, সেখানে বিজেপির স্পোক্স পার্সন হিসাবে সজল ঘোষ যেমন ছিলেন, সিপিআইএম থেকে ছিলেন শতরূপ ঘোষ, আরও অনেক বিশিষ্ট জনেরা ছিলেন। সেই সঙ্গে তৃণমূলের পক্ষ থেকে এসেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। রাজীব বন্দ্যোপাধ্যায় একসময় তৃণমূলের নেতা ছিলেন, তিনি বনমন্ত্রী পর্যন্ত গেছিলেন এবং একসময় গত ইলেকশনে আর কি, যখন দেখলেন যে তৃণমূলের এক ভরাডুবি হতে পারে এমন একটা সম্ভাবনা, উনি ভোল পাল্টে বিজেপি জয়েন করেছিলেন। কিন্তু যখন বিজেপি ক্ষমতায় আসলো না, তখন কিন্তু আবার গিয়ে কান্নাকাটি করে মমতার হাত পা ধরে উনি আবার তৃণমূলে যোগ দিয়েছিলেন। সেই তিনি আজকে তৃণমূলকে ডিফেন্ড করার জন্য শোতে উপস্থিত ছিলেন। তো সুমন দা আজকে যেটা শুরু করেন, উনি ডিবেটটা শুরুতেই কিছু পরিসংখ্যান দিয়ে শুরু করেন এবং রাজীব বন্দ্যোপাধ্যায়কে কিছু প্রশ্ন করেন। এর আগে 1990-এর দশকে, মানে 90-এর সালে একটা এবং 95 সালে দুটো ঘটনা ঘটেছিল। তখন নিঃসন্দেহে বামফ্রন্ট জামানা। এরকমই ঘটনা ঘটেছিল, গার্ডেন রিচে যেমন বহুতল ভেঙে পড়েছে, এরকমই একটা বহুতল ভেঙে পড়েছিল এবং বেশ কিছু মানুষের জীবনহানি ঘটেছিল। এবং আজকে যেমন আমরা দেখতে পাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় অসুস্থ শরীর নিয়ে, মাথায় ব্যান্ডেজ নিয়ে গার্ডেন রিচে পৌঁছে গেছিলেন এবং আহ, মানুষের পাশে দাঁড়িয়েছেন। কিন্তু তফাৎটা এটা, সেদিন উনি বিপক্ষ দলনেত্রী ছিলেন এবং ওইখানে গিয়ে উনি যেটা করেছিলেন সেটা হচ্ছে পৌর প্রধান থেকে শুরু করে মুখ্যমন্ত্রী পর্যন্ত তাদের পদত্যাগ দাবি করেছিলেন। একবার সিধা দাবি করেছিলেন যে মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে হবে। আর আজকে যেটা আমরা দেখতে পেলাম, যে উনি সেখানে গিয়ে 10-10 লাখ টাকা করে সবাইকে ক্ষতিপূরণ ঘোষণা করলেন। এই বিষয়ে যখন প্রশ্ন করা হয় রাজীব বন্দ্যোপাধ্যায়কে, তার উত্তরটা দেখার মতো ছিল, তার মুখটা দেখার মতো ছিল। যে তখন যদি মুখ্যমন্ত্রী ঠিক কাজ করে থাকেন, আজকের মুখ্যমন্ত্রী, তখনকার বিরোধী নেত্রী, উনি যদি বিরোধী দলনেত্রী হিসাবে সরকার পক্ষে বা ক্ষমতায় যারা রয়েছে তাদের পদত্যাগ কামনা করাটা, পদত্যাগ দাবি করাটা, এটা যদি ঠিক কাজ করে থাকেন, তিনি যদি পলিটিক্স না করে থাকেন, তাহলে আজকে মুখ্যমন্ত্রী হিসাবে ওনার ডিউটিটা কি? হয় নিজে পদত্যাগ করা বা মেয়রের পদত্যাগ করানো। আপনি যেটা ভাবছেন সেটা বলেন। তো এইখানে রাজীব বন্দ্যোপাধ্যায় যে উত্তরটা দেন, আপনারা দেখে আনন্দ পাবেন আর কি। চলুন সেই ক্লিপটা একটু দেখে নিন। তারিখ 3 মার্চ 1991, কলকাতার কলিন স্ট্রিটে বাড়ি ধসে পড়েছিল। কংগ্রেস 8ই মার্চ কলকাতা বন্ধ ডাকল। ঘটনার বিচার বিভাগীয় তদন্ত এবং যুব কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী চন্দ্রশেখরকে টেলিগ্রাম পাঠিয়ে দাবি করলেন যে বাড়ি ভাঙার তদন্তে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সম্পূর্ণ নিরপেক্ষ তদন্ত কমিশন করতে হবে। ফেয়ার এনাফ। তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কী দাবি করেছিলেন? আবার বলছি, ঘটনা কি? কলিন স্ট্রিটে বাড়ি ধসে পড়েছিল, মানুষের মৃত্যু হয়েছিল। শুধু বিচার বিভাগীয় তদন্ত নয়, মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, তৎকালীন পুরমন্ত্রী এবং তৎকালীন কলকাতা শহরের মেয়রের পদত্যাগ। তারিখ আবার বলছি, 3 মার্চ 1991, আনন্দবাজার পত্রিকা। পরের ঘটনায় আসি। আমাদের প্রত্যেকের ছোটোবেলায় এই নামটা খুব বড় করে এসে গেছিলো। ল্যান্সডাউনে একটি বাড়ি ভেঙে পড়েছিল, 22 জনের মৃত্যুর আশঙ্কা, সংখ্যাটা আরও কিছুটা বেড়ে যায়। শিবালিক বাড়িটার নাম। শনিবার 29শে জুলাই 1995 সাল। ঘটনাস্থলে রাজীবদার সঙ্গে আমি একমত। ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় এখন যেরকম ছুটে গেছেন, তখনও ছুটে গেছিলেন। সঙ্গে সোনালী গুহ। সরাসরি মুখ্যমন্ত্রীর পদত্যাগ। মেয়রটি অত আছেনি, আমি সেটার মধ্যে যাচ্ছি না। আমি আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রতিনিধির কাছে শুধু এইটুকু জানতে চাই যে ধরুন আপনারা বিরোধী দলে আছেন, তাহলে এই ঘটনায় 10-10টা তরতাজা প্রাণ চলে যাওয়ার পর
কার পদত্যাগ চাইতেন? আবার বলছি, শুনুন, বিরোধী দলে আমি বলছি রাজনীতি করার জন্য নয়, এটা অস্বীকার করছি না। আমি আবার বলছি যে যদি আমি এখনো বলছি দত্তহীন তাহলে সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করেছিলেন? না, আমি ওটা বলছি না। দেখ, মমতা বন্দ্যোপাধ্যায় শিবালিক ভেঙে গেছে, আপনারা তো জানেন সেদিন কি ঘটনা ঘটেছিল, সেদিন কি ধরনের ঘটনা ঘটেছিল, এটাও নিশ্চিতভাবে অন্যায় হয়েছে। মানে তার থেকে কি আপনি ছোট বলছেন? পাশাপাশি রাখছেন? একদমই বলবো না, হ্যাঁ, আমি একদমই বলছি না সুমন্ত, আমি একদমই ছোট বলছি না। আমি আবার বলছি দুঃখজনক, দুর্ভাগ্যজনক ঘটনা, এইটা একদম ঘটাটা কাম্য নয়। এটা তো আমি স্বীকারই করছি, কোথাও অস্বীকার করছি না। এবং এটাও বলছি যে নিশ্চিতভাবে যদি কোথাও কারো দোষী প্রমাণিত হয় তাহলে ডেফিনেটলি আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় দোষী প্রমাণিত হওয়ার জন্য অপেক্ষা করেননি। আমাদের দলের লোক কোথাও আপনি 2 মিনিট 2.5 মিনিট বলে গেলেন, একবারও ইস্তফা বা পদত্যাগ শব্দটা উচ্চারণ করলেন না। আমার বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী, পুরমন্ত্রী এবং মেয়রের পদত্যাগ চেয়েছিলেন। আজকে তৃণমূল কংগ্রেস কাকে পদত্যাগ করাবে? না, ঠিক আছে, দল ডেফিনেটলি, দেখুন আমি তো আবার বলছি, এটা তো অলরেডি আমাদের একটা তদন্ত চলছে, আমরা কেন হয়েছে সেই ঘটনাটা, কে এর মধ্যে জড়িত, কে অ্যাভয়েড করেছে। এই মাত্র দশম বডিটা বেরোলো। আমি আবার বলছি যে এই ঘটনার সত্যি আমি বলছি নিশ্চিতভাবে যাই করুন না কেন আমি এতগুলো প্রাণকে ফেরাতে পারবো না। সুতরাং ঘটনা হচ্ছে যে আমরা মানে তৃণমূল কংগ্রেসের বোর্ড, দাদা আমি বলছি প্রাণ ফেরাতে পারবো না, আমরা কেউ পারবো না, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী কেউ পারবেন না, কিন্তু আমি বলছি দায় কার এবং ইস্তফা কে দেবেন, পদত্যাগ কে করবেন? আমি আবার বলছি শুধু ইস্তফা দিয়ে তো প্রবলেম সলভ হবে না। সেদিন মনে হয়নি তো? আমার বক্তব্য হচ্ছে নিশ্চিতভাবে ঠিক পদত্যাগই চেয়েছিলেন। 48 ঘন্টা তো গেছে, এটা 48 ঘন্টাও যায়নি। ঘটনার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছেছিলেন এবং পদত্যাগ চেয়েছিলেন। না, এবং আমি বলছি, আপনি তো জানেন তৎকালীন তখন কি ধরনের, সৌমেন্দ্র চট্টোপাধ্যায়কে দেখতে পাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক বাঁদিকে, শুনুন, এটা তো সোনালী গুহ নেই। আজকে যারা রাজনীতি করার জন্য বলছে তাদের ভাবা উচিত যে বাম জামানায় তো বেআইনি বাড়িগুলোকে খালি আইনি করার প্রক্রিয়ায় করা হয়েছিল। দাদা গত 11 বছর গার্ডেন রিচ এলাকা থেকে ট্যাক্স কারা নিয়েছে? কাদের সরকার? আলিমুদ্দিন সিটে গেছে। পৌরসভা তো তৃণমূল কংগ্রেসের বোর্ড পরিচালিত, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি তো আবার বলছি 10 থেকে আপনি চালাচ্ছেন। আমি তো আবার বলছি যে যদি ওখানে ডেফিনেটলি দেখুন, এটাও তো অস্বীকার করা নেই, সব তো একটা মানে এত ইনফ্রাস্ট্রাকচারও নেই, এত নেই যে প্রত্যেক কটা জায়গায় ইনফ্রাস্ট্রাকচার নেই রাজীব দা, কিন্তু মারাত্মক যে শব্দটা আসছে সেটা হচ্ছে অর্থ। প্রসঙ্গটা ঠিক যে এর থেকে বড় দুর্ভাগ্য কিছু নেই। এবং আমরা তো নিশ্চিতভাবে বলছি জিনিসটাতে নিয়ে তো একটা দাদা মমতা বন্দ্যোপাধ্যায় 48 ঘন্টা অপেক্ষা করেননি, শিবালিকের ক্ষেত্রেও করেননি, একটা তদন্ত প্রত্যেক কটার ঘটনার সাথে মানে এক একটা ঘটনাকে আপনি যদি একসাথে গুলিয়ে দেন হবে না। ঘটনার মধ্যে আলাদা আলাদা উজ্জ্বল এখনো ইতিহাস সাক্ষী দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উজ্জ্বল ভূমিকা। আমার বক্তব্য এক একটা ঘটনা এক একটা পরিপ্রেক্ষিত হয়। শিবালিকটায় বা এর আগে যে আর একটা কথা আপনি তুললেন, এগুলোর কোনোটা কিন্তু ইলিগাল কনস্ট্রাকশন নয়। কলেজ স্ট্রিটটা ইলিগাল ছিল, কিন্তু শিবালিকটা ইলিগাল না। শিবালিকে ছিল কোয়ালিটিতে, মানে নির্মাণ সামগ্রী। আপনি দায়িত্ব নিচ্ছেন তো, পুকুর বুঝিয়ে বাড়ি হচ্ছে, আপনি বলছেন ইলিগাল নয়। না, কোনটা আমি বললাম? দায়িত্ব নিচ্ছেন কোনটা বললাম? গার্ডেন রিচ। আমি গার্ডেন রিচ বলিনি, আমি আপনার শিবালিকটা এলাম যে এই শিবালিকে কিন্তু কোথাও ইলিগাল কনস্ট্রাকশন ছিল না, এইখানে ছিল নির্মাণ সামগ্রীতে প্রবলেম। সেই জন্য পদত্যাগ। এক সেকেন্ড হ্যাঁ খুব ইন্টারেস্টিং। না এক সেকেন্ড আপনাকে কমপ্লিট শেষ, আরে ভাই তোমরা বাক্য শেষ করতে হবে। সেটা হচ্ছে অর্থাৎ তোমাদের সময়টাকে দেখো। না ওরা তো সময় পায়নি এখনো দাদা। আমি বলছি আপনি অর্থাৎ বলছেন যে ইল্লিগাল কনস্ট্রাকশন হলে সেটার জন্য কেউ পদত্যাগ করবে না, কিন্তু যদি মেটেরিয়ালে খারাপ হয় তাহলে বিরোধী নেত্রী বা বিরোধী নেতারা মুখ্যমন্ত্রী থেকে পুরমন্ত্রী থেকে মেয়র অবধি সবার পদত্যাগ চাইবে। এই তো আমি যে কথাটা বলিনি, দয়া করে আমার মুখে কথা বলবেন না। দেখে নেবেন আপনি কি বলছেন।